স্টার্ট করি। আমার টপিকটা আজকে ছিল লাইফ সেফটি ইন বিল্ড ফর্ম। যেমন আমরা বিল্ড যে কোনো ফর্ম যদি আমরা বানাতে চাই, তাহলে এখানে আমাদের লাইফ সেফটিটার দিকে আমরা কিভাবে যাব। মানে আমরা যে কোনো জায়গায় দেখা যায় যে আমরা বিল্ড ফর্ম বলতে একটা বিল্ডিং কিনতে চাই, সেই বিল্ডিংটার চেহারাটা কি পরিমাণ দাঁড়াবে বা বিল্ডিংটা কি ইম্প্যাক্ট ফেলবে, সেই সম্বন্ধে আমি আপনাদেরকে কিছুটা অ্যাওয়ার করার চেষ্টা করবো। জানি নেক্সট টাইম আপনারাও এই লাইনে একটু যাই ডিসিশন নেন না কেন চিন্তা করতে হবে। আমরা এখানে প্রত্যেকে একটা জমির মালিক হতে চাই। আমরা পৃথিবীতে বাস করি যে কোনো একটা দেশে, একটা প্লট চাই, তাহলে আমরা গুগল আর্থে দেখতে পারি যে আমরা একটা প্লটের সন্ধান পাই। খুব ডেন্স একটা সিটি, সেই সিটির মধ্যে একটা প্লট, তারপরে একটা বিল্ড ফর্ম ওই সিটিকে বিল্ড ফর্মে কি কি ইম্প্যাক্ট ফেলবে সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু এখানে। এবং সেইখানে আমি থাকবো এবং আমি বাস করবো। সুতরাং আমাকে আমার সেফটিটা এর সবকিছুর সাথে জড়িত। কোনো কিছুর সাথেই আমরা সেফটিটাকে বাদ দিতে পারবো না। কোনো জায়গায় যদি প্রবলেম করি তাহলে আমরা সেফটিতেই আমাদের সবচেয়ে বড় আঘাতটা আসবে। আমরা যদি জুম ইন করতে থাকি তাহলে আস্তে আস্তে যদি আমরা ম্যাপে ঢুকি তাহলে দেখি যে একটা বিশাল নেটওয়ার্ক হয়, রাস্তা থাকে, রাস্তার সাথে রিলেট করে একটা প্লট তৈরি হয়। সেই রাস্তাটাই হচ্ছে মেন কানেক্টিভিটি, যেটার মাধ্যমে আমরা বিল্ড ফর্মের সাথে টোটাল সিটি এবং অন্যদের সাথে কমিউনিকেট করি। যেমন আমরা এই যদি লাল ডটটাকে একটা প্লট হিসেবে চিন্তা করি, এটা যদি আপনি ওনার হয়ে থাকেন তার সামনে যে রাস্তা, তো সেই রাস্তা সিটির সাথে কিভাবে কানেক্ট হচ্ছে চারিদিক থেকে, সেগুলোকেই মাথায় রাখতে হবে এবং চিন্তা করতে হবে যে আমরা কি করি। যদি ওইটাকেই চিন্তা করি এইভাবে, যেটা একটা বিল্ড ফর্ম, এর চারিদিকে রাস্তা আছে, সেই রাস্তার থেকে আমি একটা এই বিল্ডিং করব, তাহলে এই বিল্ড ফর্মটা কি কি ইম্প্যাক্ট করতে পারে। প্রথম দিকে যদি আমরা দেখি ইনফ্রাস্ট্রাকচারে সব জায়গায় প্রথম একটা ধাক্কা দিবে যে এই বিল্ড ফর্মের জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার লাগবে। সেখানে পানি, বিদ্যুৎ, গ্যাস, কমিউনিকেশন। তার মানে কমিউনিকেশন বলতে আগে আমরা টেলিফোন ভাবতাম, এখন ইন্টারনেট, এখন সামনে মনে হয় স্টারলিংক অথবা চিঠি হোক, অথবা আমি ব্লাইন্ড স্পটে কিনা সেটা বুঝতে হবে। ওই জায়গাটা পানি আছে কিনা, ইলেকট্রিসিটি দেওয়ার ক্ষমতা আছে কিনা। যদি আমরা এই ইনফ্রাস্ট্রাকচার লেভেলে না থাকি, আমরা যদি সুয়েজ লাইন সিস্টেম সম্বন্ধে না জানি, রোড নেটওয়ার্ক সম্বন্ধে যদি না বুঝি, তাহলে বিল্ডিং বানানোর পরে 3 দিন পরে দেখবেন আপনি অল্প বৃষ্টি হলেই 2 হাত পানির তলে, হ্যাঁ, সবকিছু আপনি ডুবে থাকবেন। প্লাস যদি সুয়েজ লাইন না ঠিক থাকে, তাহলে সুয়েজ লাইনের ওভারফ্লো হয়ে আপনি আরেকটা বিপদগ্রস্ত হবেন। এবং এই বিপদ প্রত্যেকটা সেফটির সাথে হেলথ হ্যাজার্ড এবং সেফটি সিকিউরিটি সবকিছু নির্ভর করবে। সোশ্যাল সিকিউরিটি, আপনার ওই অঞ্চলটা কেমন, ওখানে পুলিশ ব্যবস্থা কি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মানে অ্যাডমিনিস্ট্রেশন অবস্থা কি, এগুলো কিন্তু ইম্প্যাক্ট হয়ে যায়। তাহলে প্রত্যেকটা বিল্ড ফর্ম প্রত্যেকটা জায়গাতেই একটা করে নাড়াটা দিবে। সুতরাং আপনাকে সোশ্যাল সিকিউরিটি হিসাবে আপনার পুলিশিং ব্যবস্থা কি আছে, ওই এলাকার মানুষগুলো কিরকম, সেইখানকার ক্যারেক্টার কি, সেগুলোকেও মাথায় রাখতে হবে যে আমি কোন জায়গায় কোন ধরনের বিল্ডিং তৈরি করছি। ন্যাচারাল ক্যালামিটিস এর মধ্যে ফ্লাড, আর্থকুয়েক, এইসব জোনকেও মাথায় রেখে আপনার সেফটিটাকে নির্ধারণ করতে হবে। এবং এমন জায়গায় একটা বিল্ডিং করলেন যে বিল্ডিং ফ্লাডেড হয়ে যায়, তখন অটোমেটিকলি আপনার বছরের কোনো না কোনো সময় ফ্লাড দ্বারা আক্রান্ত হবেন এবং আপনার লাইফে হ্যাজার্ড চলে আসবে। আপনি আর্থকুয়েকের কোনো কনসিডারেশন করলেন না, নিলেন না, বুঝলেন না, তখন আপনি এক ধরনের প্রবলেম তৈরি করবে। ইদানিং খুবই লিকুইফ্যাকশন কথাটা অনেকেই সাধারণ মানুষ, টেকনিক্যাল দিক থেকে সাধারণ মানুষের কাছেও যাচ্ছে। সেটা হচ্ছে যদি স্যান্ড ফিল করে প্রচুর ফিলিং ল্যান্ডের উপর আপনি বিল্ডিং করেন, তাহলে ডিউরিং আর্থকুয়েক এটা নদীর পানির মতো কিন্তু ঢেউয়ের মতো ভেসে চলে যাবে। তখন আপনার বিল্ডিং এর অবস্থা কিন্তু খারাপ হবে, আপনি সিকিউরিটি হ্যাজার্ডে পড়বেন। সুতরাং সেফটি এর জন্য নির্ভরশীল হবে। সুতরাং এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনার বিল্ড ফর্ম কোথায় করবেন সেটাও আপনার চিন্তার একটা বিষয়। তারপরে যদি অন্যভাবে দেখি যে এই বিল্ড ফর্ম কি কি ইম্প্যাক্ট ফেলবে। প্রথমে ডেনসিটি, প্রথমে একটা যে স্যাটেলাইট ছবি দেখাচ্ছিলাম যে খুব ডেন্স একটা সিটি, আমরা পৃথিবীর মনে হয় এত ডেন্স সিটি বা এত লোকের এক জায়গায় সমাবেশ আর নাই। আমার কাছে একটা ডাটা অনেক আগে একদিন দেখেছিলাম, ওটা যেহেতু
আমি সেভ করে রাখতে পারিনি, শেয়ার করতে পারি না, কিন্তু তাও একটু বলি গল্পের মতো, হয়তো এটা রেফারেন্স দেন না, মেবি ট্রু না ট্রু হতে পারে। পৃথিবীর সবচেয়ে ডেন্স বলতেছে ঢাকা শহরকে ডেন্সিটি হিসাবে। সেকেন্ড ডেন্সিটি ছিল সেই ঢাকার থেকে 1/3, যে থার্ড ছিল সে সেকেন্ডের থেকে মনে হয় 1/4 অথবা হাফ, এভাবে 10টা সিটির নাম। তার মানে, এবং সেইখানে আমি দেখতেছিলাম টোকিও নিউ ইয়র্ক মনে হয় 5-6 পরে, তার আগে হচ্ছে আমরা। তাহলে এবং সবই আমরা আনডেভেলপ কান্ট্রি। আমি ওখান থেকে আমার আরেকটা আই ওপেনিং হয়, সেটা হচ্ছে যে তার মানে আমরা যে এত মানুষ একটা ছোট একটু জায়গায় বাস করি, তো বাস করলে যে জিনিসটা কমপ্লেক্সিটি তৈরি হয় এটা তো আমরাই সলভ করছি। আর আমরা ইঞ্জিনিয়ারিং বলেন আর যাই বলি, আমরা যত কিছু বিদেশ থেকে আমরা যদি পাশ্চাত্যের ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি। আমাদের থিওরিস্টরা সব কিন্তু পাশ্চাত্যের, এবং সে যেই শহরে বসে থিওরি লিখতেছে যে হিউম্যান ইন্টারাকশনের মধ্যে কি কি আউটকাম তৈরি হতে পারে, তার বিন্দু মাত্র ধারণা নাই আমার সিচুয়েশনটা কি। কারণ এই কারণেই আমার কাছে পরবর্তী মনে হচ্ছে যে অনেক বিদেশি মডেল আমরা যেটা ফলো করার চেষ্টা করি সেটা মনে হয় ঢাকা এসে ফেল করে। তার খুব পপুলার একটা কাহিনী হচ্ছে, এখন সবাই গ্লাস বিল্ডিং খুব পছন্দ করে। ইউরোপিয়ান বিল্ডিং দেখে আমরা গ্লাস বিল্ডিং চাই, কিন্তু ঢাকা শহরের গ্লাস বিল্ডিং ইজ এ প্রবলেম। আমি নাম বলবো না, একটা অনেক নাম করা একটা বিল্ডিং। বেশ কিছুদিন আগে একজন জুনিয়র ছেলে আসলে এসে বললো যে স্যার ওটার প্রতি আমরা একটা সার্ভে করছি, ওই বিল্ডিংটার অফিসে কেউ বসতে পারে না, তারা কাগজ লাগাইছে, পর্দা লাগাইছে, তারপরে কাজ করতে পারে না প্রথম 10 ফিটে, সব ভিতরে বসে কাজ করে। বিল্ডিংটা অলমোস্ট সার্কেল, চারিদিক থেকে প্রচুর গেইন, হিট গেইন হয়। যদিও টোটাল গ্লাস না, সেখানে কিন্তু শুধু ফ্লোর লেভেলের গ্লাস ছিল। তারপরে সে দেখাচ্ছে যে এটাকে যদি তারা লোই গ্লাস দিয়ে অনেক হাই কস্টলি একটা পেপার দিয়ে ওইটাই করে, বলতেছে মাত্র 8 না 9 মাসের মধ্যে একটা মানি ব্যাক হয়ে যাবে। তার মানে আমরা কিন্তু এই চিন্তাটা করতেছি না। তার মানে এই জিনিসগুলোর এই যে একটা বিদেশি চিন্তা, বিদেশি মডেল দেখে গ্লাস বিল্ডিং আমরা নকল করা আরম্ভ করলাম, যে শীত প্রধান দেশ থেকে ওখানে উল্টা গ্রিন হাউস এফেক্টে হয়তো ওটা দরকার ছিল, উল্টা ও গেইন করে এনার্জি, আর আমরা উল্টা এনার্জি লস করতেছি। আমরা এসি চালায় পরে ঠান্ডা করতে হচ্ছে, এখন অন্য কিছু দিয়ে ঠান্ডাটা করতে হবে। এই জন্য ডেন্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যে আমরা কি ডেন্সিটি ইম্প্যাক্ট করছি, সেই ডেন্সিটি অনুযায়ী আমরা আবার কিভাবে নিজের সেফটিটাকে নিয়ন্ত্রণ করবো। ন্যাচারালি ভেন্টিলেশন পরে চলে আসবে, যে আমরা এই বিল্ড ফর্মটাকে যখন আমি এখানে বাস করব তখন আমাকে এটা ভেন্টিলেটেড বিল্ডিং কিনা সেটা মাথায় রাখা দরকার। সানলাইট আসতেছে কিনা, ঢাকা শহরের প্রচুর বিল্ডিং আছে যারা 1 ফুটা আলো বাতাস কিছুই ঢুকে না। এবং আমার এক্সপেরিয়েন্স আছে, অনেকদিন আগে আমার অফিসে একটা ছেলে আসছিল, সে ওর পরে দেখতাম যে ওর স্মেল ছিল গায়ে। তার একটাই কারণ, ওর পরে যখন আমি খোঁজ নিলাম, ওর বাসাটা একতলায় কোনো একটা চিপাতে ছোটতে ও ভাড়া থাকে, সেখানে কোনো আলো বাতাস নেই, কিছুই নাই। এবং এটার কারণে ড্যাম হওয়ার পর ওর কাপড়টা পর্যন্ত পচে যায়, গন্ধ শুধু ওর গায়ে না, কিন্তু ওর কাপড় থেকে আরম্ভ করে সব জায়গায়। সুতরাং আমার সেফটি নির্ণয়ের জন্য ভেন্টিলেশন খুবই জরুরি। সেই ভেন্টিলেশন যদি না থাকে তাহলে কিন্তু ড্যামের কারণে আমাদের প্রত্যেকের হিউম্যান লাইফ আমরা কম্প্রোমাইজড হই। অ্যাজমা রোগীর সংখ্যা মনে হয় বাংলাদেশে অনেক, আমিও ঠান্ডায় ভুগতেছি হ্যাঁ, কিন্তু সেটা ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে আমাদের ভেন্টিলেশন, লাইট ভেন্টিলেশন অবস্থা খুব খুব খারাপ। সুতরাং এটাকেও মাথায় রাখতে হবে যে বিল্ডিং চুজ করার ক্ষেত্রে, বিল্ড ফর্ম তৈরি করার ক্ষেত্রে, এবং যে বিল্ড ফর্ম আমি থাকছি আমাকেই ডিসাইড করতে হবে কি করতে হবে। অনেকেই বলে জিরো লাইনে বিল্ডিং করেন, আমি জমি কেন ছাড়বো? জমি কেন ছাড়বেন সেটা কোর্ট বলছে বা রাষ্ট্র বলছে সেই জন্য না, জমি ছাড়বেন আপনি কারণ আপনি যদি না ছাড়েন তাহলে তো লাইট ভেন্টিলেশন ঢুকবে না। লাইট ভেন্টিলেশন যদি না ঢুকে তাহলে আপনি সাফার করবেন, আপনার মেডিকেল বিল বাড়বে। নট অনলি মেডিকেল বিল, এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয়, কিন্তু হিউজ ইম্প্যাক্ট করে সাইকোলজিতে। একজন যদি এরকম একটা বদ্ধ জায়গাতে আমরা সারাদিন অফিস করি এবং বাইরে সূর্য উঠলো, সূর্য ডুবলো, বৃষ্টি হলো, বৃষ্টি শেষ হয়ে গেল, এই 24 আওয়ার্সের পুরো সাইকেলটা যদি একটা হিউম্যান সেটাকে কি না করতে পারে,
এক্সপিরিয়েন্স না করতে পারে, তাহলে দেখা যায় তার কিন্তু সাইকোলজিক্যালি অনেকভাবে সে ডিরেক্ট হবে। সো এইটাও এক প্রকার সেফটি, যেটা আপনার সেফটি, আপনার উন্নতির জন্য এটা খুবই প্রয়োজন। সুতরাং কোনো সময় এটা মনে করেন না যে আলো বাতাসের জন্য ছেড়ে দেওয়া বিল্ডিং এর স্কোয়ার ফিট যদি 500 স্কোয়ার ফিট কমেও যায়, 200 স্কোয়ার ফিট কমেও যায়, দ্যাট কুড বি বেটার দ্যান মোর 500 স্কোয়ার ফিটের বিল্ডিং থেকে। হ্যাঁ, সুতরাং স্কোয়ার ফিট ডাজন্ট ম্যাটার, এটা খেয়াল রাখতে হবে। স্কোয়ার ফিটটা কোনোদিনই আপনাকে কোনো বেনিফিট দিবে না, কারণ এটা তৈরি করতেও পয়সা লাগতেছে। তাতে কোয়ালিটি অফ স্পেস অ্যান্ড লাইফ ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইফটাকে সামনে রাখতে উচিত। তারপরে আসতেছে ফ্ল্যাশ ফ্লাড। হঠাৎ করে বৃষ্টি হচ্ছে 5 মিনিটে ফ্ল্যাশ ফ্লাড বলছে, আগেরটা ছিল ফ্লাড আর এটা ফ্ল্যাশ ফ্লাড। এটা কিন্তু ফ্লাড না, এটা আশেপাশের জায়গার সাথে মিলে রেখে আমার বিল্ডিং এর মধ্যে পানি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এটা তার মানে আমার ইম্প্যাক্ট আছে, আমার ইম্প্যাক্টের কারণে আরেকজনকে আমি বন্ধ করতেছি কিনা সেগুলোকে মাথায় রাখা দরকার। আরেকটা খুব ভালো জিনিস যেটা খুবই জরুরি, যেটা আমরা একেবারেই সবাই নেগলেক্ট করি, যেটা সেপারেশন। এই সেপারেশন শুধু শব্দটা ইউজ করলাম, এটার আরো অনেক দিক আছে। এটা অলরেডি লাইট ভেন্টিলেশনের মাধ্যমে আমরা যখন সেপারেশন বলতে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর দূরত্ব বুঝছি, যে কত বিল্ডিং গায়ে গায়ে লাগায় করবেন আপনি, বেশি গায়ে গায়ে বিল্ডিং লাগানো করা যায় না। হ্যাঁ, আমরা কিন্তু ঢাকায় কিছু কিছু জায়গায় দেখতেছি কমার্শিয়াল বিল্ডিং, জিরো লাইনের বিল্ডিং, এটা কিন্তু করার কথা না। আপনারা যদি খুব ভালো মতো খেয়াল করেন, বিদেশে দেখতে পারবেন যে কিছু রো হাউস তৈরি হয়, যেখান থেকে কনসেপ্ট আসছে গায়ে গায়ে বিল্ডিং করা যায়। একটু খেয়াল করে দেখেন যে রো হাউস বিল্ডিং গুলা কিন্তু 1.5 তলা 2 তলা, সর্বোচ্চ 2.5 তলা হতে পারে, তার বেশি হয় না নর্মালি। এবং এটা ওয়াকআপের মধ্যে, এবং সেটা একসাথে তৈরি করা, আলাদা আলাদা তৈরি করা না। আমরা যদি ব্রিটিশ এবং পাশ্চাত্যে যদি যে দেখেন যে প্রচুর প্যারিসে বা লন্ডনে হিউজ রো হাউস বিল্ডিং প্রজেক্টস দেখা যায়, এবং ওটা থেকে দেখে সে আমাদের মনে হচ্ছে যে আমরা জিরো লাইনে বিল্ডিং করতে পারবো। কিন্তু একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা বিল্ডিং একসাথে করা, পুরো একটা বিল্ড একসাথে ইউনিফর্মলি করা, তাহলে স্ট্রাকচারালি জিনিসটা ঠিক থাকে। আর যদি দুই টাইমে দুইজন করে থাকে পাশাপাশি জিরো করে, তাহলে একজনের কোয়ালিটি আরেকজনের কোয়ালিটির সাথে তো মিলবে না। এবং বিল্ডিং তো আসলে আমরা 8 কয়েক জনের বাসিন্দা, আমাদের মুভমেন্ট থাকে, মুভমেন্ট হলে একজন আরেকজনকে ধাক্কা দিবে, ধাক্কা দিলে তো আমরা জানি যে বাস ওঠার সময় কে শক্তিশালী, সে উইন করে, তাই না? সুতরাং ওইটাও একটা প্রবলেম তৈরি করবে। তো সেপারেশনের প্রথম ভালো হচ্ছে যে কত ক্লোজ আমরা একদম জিরোতে থাকতে পারি, জিরো থেকে আমাদের দূরত্ব বাড়ানো দরকার। প্রথম সেফটি হচ্ছে দূরত্ব কিছু হলেও বাড়াতে হবে, কারণ স্ট্রাকচারাল সেফটিটা আমার জরুরি। এখন আর আমরা দোতলা তিনতলা বিল্ডিং করছি না, আমরা এখন 8 তলা 10 তলা 15 তলা 20 তলা এবং 40 তলা বিল্ডিং হচ্ছে। সুতরাং বিল্ডিং নর্মালি কিন্তু সুইং করে। আমরা এবার আর্টওয়েকে দেখতেই পেয়েছি যে অনেক বিল্ডিং সুইং করতেছে এবং টিকে আছে। তার মানে আমাকে এই সেফটিটা লাগবে, তার মানে আমি সেপারেশন স্টার্ট করি। এই সেপারেশন আমি যত বড় করতেছি, আমার ভেন্টিলেশন, লাইট ভেন্টিলেশন এগুলোর জন্য কাজে দিবে। তারপরে সর্বোপরি যে আমাদের আরেকটা বড় বিপদ আছে, যদি আগুন লেগে যায়, যদি বিপজ্জনক কোনো ঘটনা ঘটে, তাহলে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর ডিস্টেন্স ইজ ভেরি ভাইটাল টু স্প্রেড দ্য ফায়ার। এটা অনেকটা বড়। কিছুদিন আগে 3টা ঘটনা পরপর ঘটে মনে হয়, একটা মগবাজারের দিকে মনে হয়, আরেকটা হলো সায়েন্স ল্যাবরেটরিতে, আরেকটা পুরান ঢাকায়। এবং যেটা সায়েন্স ল্যাবরেটরিতে ঘটে, সেদিনই রাতে দেখতেছিলাম যে পাশের বাড়ির একটা ব্লাস্ট হয়, প্রত্যেকটা ছিল একটা ব্লাস্ট। এবং খেয়াল রাখতে হবে যে ব্লাস্টটা কি পরিমাণ ইম্প্যাক্ট হয়েছিল। সায়েন্স ল্যাবরেটরির বাসাটা এইখানে ব্লাস্ট হয়, পাশের বাড়ির বিল্ডিং ওইটা ভেঙে, ওর ড্রয়িং রুম ভেঙে, দেওয়াল ভেঙে উড়ে যায়, পুরোটা উড়ে গেছে। ঠিক ওই মুহূর্তে যদি কেউ ওখানে থাকতো, তার কিন্তু বাঁচার কোনো অপশন ছিল না। আমরা মগবাজার বা ওই সাইডটা যেটা দেখি, রাস্তার ওপারের একটা রেস্টুরেন্টের ব্লাস্ট, এরপরের এসে আরঙের 3 তলা 4 তলা পর্যন্ত সমস্ত কিছু উড়ে যায়। তার মানে এই ব্লাস্ট গুলো কোথেকে আসতেছে, এটা হচ্ছে আমাদের বিল্ড ফরম্যাট থেকে আমরা তৈরি করছি। ভেরি ইন্টারেস্টিং, এই দুইটা ব্লাস্টের ক্ষেত্রে আমরা অনেকেই বুঝতে পারি নাই যে আমাদের যদি গ্যাস অ্যাকুমুলেশন হয়, তাহলে কত ডেঞ্জারাস ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা মেবি ছিল সেপ্টিক ট্যাঙ্কেরই গ্যাস এক জায়গায় কনসেন্ট্রেশন হচ্ছে, আরেক জায়গায় মনে হয় মেবি গার্বেজ বিন যেখানে রাখে না, তার আগে কয়দিন 4 দিন না 5 দিন বন্ধ ছিল।
গার্বেজ বিনের ময়লার থেকে যে গ্যাসটা তৈরি হয় এবং পরবর্তীকালে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমাকে বলে যে এটার কারণ হচ্ছে যে একটা গ্যাস যেটা কনসেন্ট্রেট করে জমা হয় তার মধ্যে যদি কোনো রকম ভাবে অক্সিজেন আসে এবং অক্সিজেন মাত্রা 23% যখনই তৈরি হবে it will become that blast. আমাদের সুয়েজ ট্যাঙ্কের থেকে যে গ্যাস তৈরি হয় সেখানেও এটা আছে এবং সেটা যদি কোথাও সেই পরিমাণ কনসেন্ট্রেট হয় পরবর্তীকালে কোনো স্পার্ক লাগবে না। কোনো কারণে যদি অক্সিজেন আবার আসে, অক্সিজেন 23% হওয়া মাত্রই ওইটা ওই রকম শক্তিশালী একটা ব্লাস্ট করা সম্ভব। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে বিল্ড ফার্মে যে ব্যবস্থা করছি আমাদেরও জানি এই ধরনের আমরা গ্যাসের কিউমুলেশন না করে এরকম একটা ব্লাস্ট কন্ডিশন তৈরি না করি। এটার আরেকটা উদাহরণ মনে হয় আমরাও কিছুদিন আগেও দেখছি, সেটা হচ্ছে বনানীতে। বনানীর কিচেনের এক সাইড আউটসাইডের ডাক্টের ব্লাস্টে পাশাপাশি সহ অনেক বড় ক্ষতি হয়। সুতরাং এই সেপারেশন ডিস্টেন্সটা খুব ভাইটাল। এটা মনে রাখবেন যেটা আপনার সেফটির জন্য রাষ্ট্র বলছে সেই জন্য না যে আপনাকে সেটব্যাক ছাড়তেই হবে, সেটা না। আপনার সেফটির জন্য যদি আপনি বিল্ডিংকে নিরাপদ রাখতে চান, স্বাস্থ্যগত করতে চান, সব দিকে করতে চান, তাহলে বিল্ডিং টু বিল্ডিং ডিস্টেন্সটাকে মেনটেন করা উচিত। তারপরে যদি আমরা আসি এবারে আজান দিচ্ছি, হ্যাঁ আরেকটা জিনিস দেখে বিরোধী না না ওটা পরের গলা বেশি আটকে গেলে বলছি। এই বিল্ডিংটা কি ধরনের আমরা এরকম একটা বিল্ডিং করে করবো বিল্ড ফর্মটা কি করবো, সেটার ব্যবহার বিধি কি হবে সেটাও কিন্তু আমাদের প্রত্যেককে বুঝতে হবে কি কি ব্যবহার হতে পারে। আমরা ওই জায়গাটাতেই আমরা লাল একটা বিল্ডিং করছি, রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল, এডুকেশন, মেডিকেল, ইন্ডাস্ট্রিয়াল, অ্যাসেম্বলি, হ্যাজার্ডাস যে কোনো বিল্ডিং হতে পারে, অ্যাসেম্বলি টাইপ বিল্ডিং হতে পারে। সুতরাং আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আমার বিল্ডিংটা আমি কি টাইপ অফ ব্যবহার করতেছি। ব্যবহার বিধির ক্ষেত্রে আমরা অনেক সময় খেয়াল করি না। এই ব্যবহার বিধিটাও সাধারণ মানুষকে কিন্তু বুঝতে হবে যে আপনি কি ব্যবহার করছেন। সাথে আরেকটা জিনিস আছে যেটা এখানে বলিনি, বলে রাখি, সেই বিল্ডিংটাকে কিভাবে বানাবেন এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। সেটার একটা ক্যাটাগরি আছে, আমরা বিএনবিসি তে টাইপ 1 টাইপ 2 বলি, কিন্তু আসলে সাদা বাংলায় যদি বলি একটা হলো কম্বাস্টেবল, একটা নন কম্বাস্টেবল। মানে একটা সহজে পুড়ে যায় আর একটা সহজে পুড়ে আগুন ধরে। এই জিনিসটাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনি সহজে যেটা আগুনে পুড়ে যায় সেটা কিন্তু আপনার জন্য খুবই রিস্কি জিনিস হবে। সুতরাং নন কম্বাস্টেবল ম্যাটেরিয়াল তৈরি করতে হবে কিনা সেটাও এই ব্যবহার বিধির সাথে মিল রেখে আপনাকে ডিসিশন নিতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে অনেক প্রবলেম হবে। অনেক সময় দেখা যায় যে আমরা প্রায় আগুন ধরতে দেখি অনেকে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং আমরা স্টিল ফ্রেমে করে ফেলি। যতগুলো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং স্টিল ফ্রেমে করে হচ্ছিল তাদের যতগুলোতে আগুন লাগছিল প্রত্যেকটা বিল্ডিং ইজ আগুন, কারণ অলরেডি স্টিল ব্রেকে রেখে ওটা ব্যবহারযোগ্য থাকে না। কিন্তু যে কটা বিল্ডিং আমার আরসিসি ছিল সেগুলোকে দেখা গেছে যেগুলো নন কম্বাস্টেবল সেগুলো কিন্তু বিল্ডিং পরের দিকে ব্যবহারে চলে যেতে হচ্ছে, কারণ বিল্ডিংটাকে বিল্ডিংটা ঠিক করা হয়েছে। আবার আমরা এরকম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 24 ঘন্টার পরে বেশি আগুনের পরেও কংক্রিট বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, কারণ ওটার একটা টাইম লিমিট আছে। সুতরাং সেটা আমাদের বুঝতে হবে। সুতরাং অকুপেন্সি ব্যাপারটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার যদি বিল্ড ফর্মের সেফটিটাকে আমরা চিন্তা করি, তারপর ধরে নিলাম অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো আমরা এরকম দেখতে পাই যে আমরা এই এতক্ষণ যা বললাম তার কোনো কিছুই কিন্তু আমরা খুব একটা টাকা রিফ্লেকশন পাই না। বিল্ডিং টু বিল্ডিং ইজ ভেরি কাছে এবং চারিদিকের কমিউনিকেশনের রোড খুব ওভারহেডে ওয়্যার। যদি আমরা ফায়ার ব্রিগেডের একটা গাড়ি এসে যদি এখানে একটা বই লাগাতে চায় তাহলেও কিন্তু আমাদের ওভারহেড লাইনের জন্য পারবে না। রাস্তা আছে, সবকিছু আছে, কিন্তু তারপরেও কিন্তু প্রবলেম। তাহলে আমাদের সেফটিটাকে জন্য একটা মানলাম আরেকটা মানলাম না, একটা চেষ্টা করলাম না, তখনও কিন্তু আমি একটা কম্প্রোমাইজের দিকে যাবো। একটু ডিটেলে যাই। যদি আমি ধরে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর চিন্তা করি, আমি বাকি কথাটা বলবো। একটা ওই বিল্ডিং এর মধ্যে একটা ছোট পাকঘর কিচেন থাকে, এরকম একটা চুলা এখন আমরা সবাই ইউজ করি।
চুলার এই লাল নীল ফ্লেমটা কতখানি ভয়ঙ্কর হতে পারে বা কতখানি একটা কিচেন ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা আর্কিটেকচার ডিজাইনার এবং যারা মেক করছি তারা যদি ক্লিয়ার না থাকি, ওয়েল ভেন্টিলেটেড কিচেন না হয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের প্রবলেম তৈরি করে। এবং এই ধরনের একটা মাইক্রো লিকেজে গ্যাস কি হয়, এখানে যারা উপস্থিত আছেন যারা কিচেনে অভ্যস্ত চুলা জ্বালাবেন তারা মনে হয় আমার এবার কথাটা একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে চুলা ধরনের সময় ধাপ করে একটা আওয়াজ হয় এবং একটা বড় একটু বার্ন আউট হয়, এটা হয় না? এবং এই ঘটনার মাধ্যমে সারা বাংলাদেশে প্রতি বছর কত মানুষ মারা যায় সেটা রেকর্ড মনে হয় অনেকে জানা নেই। এবং এটা ভয়ঙ্কর। সেটা হয় সবাই এরকম করে নিচু হয়ে ধরাতে নেয়, ওই বার্ন আউট হয়, নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে যায়, ভিতরে গেলে স্পাইনাল আমাদের থ্রোটটা পুড়ে যায়, পুড়ে গেলে ফার্স্ট ডিগ্রি বার্ন হয় এবং বার্ন ইয়েতে গেলে ইউনিটে গেলে দেখা যায় যে প্রতি বছর প্রত্যেক সময় হিউজ সংখ্যক মানুষ এটা দ্বারা আক্রান্ত হয় এবং ধুকে ধুকে কিছুদিনের মধ্যে মারা যায়। তাদেরকে আর সেভ করা সম্ভব হয় না। দের ইজ এ নো এক্সটার্নাল বার্ন, অনলি দ্য নিঃশ্বাসের সাথে, কারণ এটা খুব কাছে থাকে, চলে যায়। সুতরাং আমরা যখন কিচেনে ইউজ করতেছি লাইফ সেফটিটা, এই ধরনের ডিভাইসের সাথে এই যে নিচে এটা একটা জমা হয়। সুতরাং যারা ইন্টেরিয়র করতেছে অথবা কাজ করে এই কাউন্টার টপের নিচের অংশে এটা অলওয়েজ ভেন্টিলেটেড রাখতে হয়। যেটা যদি ভেন্টিলেটেড হয় তাহলে কিন্তু এই ধাপ করে এটা জ্বলে না। আর যদি ওটা যদি ধাপ করে না জ্বলে তাহলে কিন্তু এই সিনারিও গুলা প্রচুর তৈরি হয়। তো এটা খুবই একটা ক্রুশিয়াল ফ্যাক্টর এবং এটা সাইলেন্ট কিলার হিসেবে আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। এটা আপনারা একটু খেয়াল রেখে ওটা করার সময়। টয়লেটস, এই টয়লেটসেরও সেম কাহিনী। আমরা টয়লেটটা অনেক সময় আধুনিক করতে যেয়ে আমরা সিল করে ফেলি, আমরা ভেন্টিলেশন রাখি না, টয়লেটে ঢুকে অনেকেই মারা যায়। এটা অনেক সময় দেখা যায় গোসল করতে যে মারা যায়, পড়ে যায়, মাথা ফাটা থাকে, ব্লিডিং হয়ে পরে মারা যায়, স্লিপ কেটে পড়ে যায়। সুতরাং সেফটি বিল্ড ফর্মে যখন আমরা এই ম্যাক্রো লেভেলে ঢুকি তখন এই সেফটিটা আপনাকে বুঝতে হবে। তোর ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি করবেন, আপনার মুভমেন্টটা ধরার জন্য কি কি ধরতে হবে, হঠাৎ করে মাথায় পানি দিলে অথবা যেটাই ঘটুক না কেন যদি বডিতে আমার সেই অসুস্থতাটা আসে তাহলে আমি সেফ মেজার করে ধরতে পারি কিনা। অনেক ধরনের গ্র্যাববার পাওয়া যায় এখন, গ্র্যাববার গুলো ইউজ করার টেকনিক্যালি এগুলি সবই আছে, সেগুলোকে একটু অভ্যাসে আনা। আরেকটা এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে ওই যে আবার বললাম গ্যাস, আমাদের অনেকের টয়লেটে ঢুকলে আমরা গন্ধ পাই, কিন্তু আমরা এখন যে আধুনিক ফিচার্স ইউজ করি তাতে কিন্তু গন্ধ পাওয়ার কোনো কারণ নেই। কারণ যে বাথটাব ইউজ করতেছে, যে লাইন ইউজ করতেছে, সব জায়গায় ট্র্যাপ আছে। ট্র্যাপের ইউজটা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু নিচে সেফটি ট্যাঙ্কের এই গন্ধ কোনোদিন ব্যাকফ্ল্যাশে আসতে পারে না। সুতরাং আমরা যখন আমরা কনস্ট্রাকশন করি তখন যদি ওই ডিটেইলিং এ ট্র্যাপ গুলাকে আমরা প্লাম্বিং ডিজাইন অনুসারে করতেই চাই না, জেনারেলি সবই দেখা যায় যে বিসির উপরে ছেড়ে দিই এবং তখন ও টাকা বাঁচানোর জন্য ও ট্র্যাপ গুলো ইউজ করে না ওর কাজের জন্য। ট্র্যাপ যদি ইউজ না করে তাহলে এই গ্যাস গুলাকে আসলে আমাদের রুমের মধ্যে ঢুকে যায় এবং রুমে ঢুকে যে এটা কতখানি বিপদ ঘটাতে পারে। আমার একটা ছোট্ট ঘটনা বলি। আমার এক ক্লায়েন্ট ছিলেন, উনি নৌবাহিনীর লোক, জাহাজের ইয়ে হচ্ছিল। উনি ওনার পার্সোনাল কাহিনী, প্রায় 6 ফিট লম্বা, খুবই স্টাউট লোক। ওনার পার্সোনাল ঘটনায় উনি আমাকে একদিন বললো আর কি, উনি নিজেই বাড়ি বানাইছেন, নিজেই ডিজাইন করে সুন্দর করে। বলছে যে ওনার এক ছেলে এক মেয়ে, তারা বাইরে গেছে প্রায় 10-12 দিনের জন্য, সব বন্ধ টন্ধ করে দিয়ে, এবং তার রুম এসি, সবার রুম এসি, এবং আমরা এখন মানে রাস্তাঘাটেও পাই দরজার তলায় এসির বাতাস যেন বেড়ে না যায় এই জন্য, এবং হিট লস যদি না হয় একেবারে নিচ্ছিদ্র বাড়িটা করে টোরে বানানো। তো উনি বাড়ির থেকে যখন ফিরছে, ফিরার সময় 10-12 দিন পরে রাত হয়ে গেছে, তারা বাইরে ডিনার করছে, ডিনার করে এসে মহাকালী ঢুকছে বাসায়। রাতে বাসায় ঢুকছে 12টার পর, তো যে যার রুমে যে শুয়ে পড়ছে। একটু পরে একটা আওয়াজ সে পাচ্ছে, মনে হয় কেউ একজন গুগাচ্ছে। তার ছেলেও অনেক বড়, ইউনিভার্সিটিতে পড়ে। তো তারা বেড়ে এসে, তার মেয়েও বেড়ে আসছে, এসে দেখে যে আসলে ওই ভাইয়ের রুম থেকে আওয়াজটা আসতেছে। তো যে দেখে ও বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বেড়ে গেছে।
তো ওনারা প্রথমে উনি ঢুকছে দেখে উনি বুঝে ফেলছে, কারণ উনি জাহাজের লোক, জাহাজের লোকের হওয়ার কারণে ওনার তো এই ধরনের ট্রেনিং আছে এবং জিনিসগুলো জানে। উনি চট করে ছেলেকে না ধরতে যায়, উনি বারান্দা সাইডে যে বারান্দা দরজা ছিল বারান্দার সিকিউরিটি ছিল, আবার সিকিউরিটি খুব দরকার, 3টা সিকিউরিটি উপরে মাঝখানে নিচে প্লাস লাগানো। তো উনি আমাকে বুঝছে যে আমি উপরেটা খুলতে পারছি, মাঝখানেটা খুলতে পারছি, তারপরে আমিও লেভেলে পড়ে গেছি। তখন মেয়ে যখন দেখছে যে বাবা এখানে না ধরে দরজা খুলতেছে কেন, খুলতে খুলতে পড়ে যাচ্ছে, তখন মেয়ে যে বুঝছে তাহলে সামথিং রং, নিচেরটা খুলে দরজা খুলে গেছে। আসলে ওই 10-12 দিনে টয়লেটের ট্র্যাপে পানি শুকায় যে পুরা গ্যাসের কিউমুলেশন ছিল। ছেলেটা টায়ার ছিল, এসে কাপড় খুঁজে না খুলেই নিজে পেটে শুয়েছে, আরও উঠতে পারে না। এই গ্যাস ইনহেল করতে করতে এই জিনিসটা হচ্ছে। সো একটা ছোট জিনিস, খুব ছোট্ট ঘটনা, কিন্তু কত ডেভাস্টেটিং করতে পারে, এটা উনি আমাকে বলার পরে ওটা আমি এখন সুযোগ পেলাম একটা বলি, কারণ এটা একটা প্র্যাকটিক্যাল ঘটনা, নিজের ফার্স্ট টাইম লোকের মুখে খেয়ে শোনা। সুতরাং এখানে অন্য কিছু নেই। এই জন্য বলছি যে আমাদের সেফটিটা, বিল্ড ফর্মের সেফটি, এই জায়গাগুলোকে আমাদেরকে অনেক নজর রাখতে হবে। সাইমালটেনিয়াসলি এটা ওটারই পার্ট, এসি, আমরা এখন এসি ইউজ করতেছি, এবং যে বললাম পুরা, এবং যে এসিটা ইউজ করতেছি সেটা হচ্ছে মেইনলি আমরা স্প্লিট এসি ইউজ করতেছি, এটা সেন্ট্রাল করলেও বিয়ারের ব্যবহার করতেছি। এবং প্রত্যেকটা রুমে যদি আমরা অফিস বিল্ডিং গুলা দেখি, বিশাল বিশাল অফিস বিল্ডিং করছে আমরা, সেখানে কোথাও কিন্তু এসি দুটো জিনিস, একটা হলো বাইরের দিকে এটা লাগাচ্ছি, এটা আমি দুটো দিনটা ঘটনা বলবো যে কাহিনীগুলো কিরকম কতখানি হ্যাজার্ড তৈরি করে। প্রথম হ্যাজার্ড হচ্ছে হলো আগের উইন্ডোটা এসির মধ্যে একটা এক্সস্ট ছিল, যারা আগের গুলা দেখছে তারা বুঝতে পারবে, তার মানে বাইরের ফ্রেশ এয়ার ইনটেক ছিল, এক্সস্ট করে দিত, তারপরে অক্সিজেন আসছে। যদি অক্সিজেন না থাকে তাহলে কি হলো, স্পিড যেটা আসছে সেটা রুমের বাতাসটাকে কিন্তু ঘুরায়। তার মানে রুমের আমরা আছি সবাই এতজন, সারাক্ষণ কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, অক্সিজেন আমরা নিয়ে নিচ্ছি, তো সেম বাতাসটা যদি ঠান্ডা করে ছেড়ে দেয় তাহলে আমাদের অক্সিজেন পরিমাণ নাও দেয়। এবং ওই স্প্লিট এসি দিয়ে যেসব বিশাল বিশাল অফিস অকুপেন্সি টাইপের কথা বলছি, যেখানে অনেক মানুষ সমাগম হয়ে একসাথে কাজ করে বা একটা সিঙ্গেল রুমে, অক্সিজেন লেভেল ডিটোরেট করতে থাকে, এবং অনেকেই বলে, কমপ্লেন করে, বিকালের দিকে মাথা ঝিকঝিক করে, অনেকে রুক্ষ মেজাজ হয়ে যায়, ঝগড়াঝাটি করে অথবা উইল করে, বসের সাথেই করে অথবা বস এটা বকা দিচ্ছে, তারা নিজেরা বুঝতে পারে না আসলে অক্সিজেন কন্টামিনেশনের কারণে কার্বন মনোক্সাইডের কন্টামিনেশনের জন্য এটা। হ্যাঁ, সুতরাং আমরা যখন এসি সিস্টেম ডিজাইন করব তখন আমার ইন্টারনাল এনভায়রনমেন্টে আমরা অক্সিজেনের মাত্রাকে ঠিক রাখতে পারতেছি কিনা এটা বুঝতে হবে। যদি আমরা স্প্লিট করতে বাধ্যই হই, তাহলেও যদি কিছুটা ভেন্টিলেশন হয়, দরজা খুলে বন্ধ করলে যেটুকু বাতাস ঢুকে বেরোয়, অথবা যদি একটা বড় কনফাইন জায়গা হয়, তাহলে কতখানি জায়গাতে ফোর্সলি বাতাস ঢুকাবো কিনা সেটাও ইম্পর্টেন্ট। সুতরাং ফ্রেশ এয়ার ইনটেকটা ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা ইস্যু। সেকেন্ডারি হচ্ছে বাইরে আমরা বিল্ডিং এ যখন এভাবে লাগাচ্ছি, হোল বিল্ডিং কি সিনারিওটা তৈরি হয়, ডুয়ারমেন্ট আইডিয়া যে এটা কি জিনিস তৈরি করতে পারে। এটার আরেকটা ঘটনা বলি, এটার সত্য ঘটনা একজনের কাছ থেকে জানা, সেটা হচ্ছে তাদের বিল্ডিং এ এরকম এসি, পাশে একটা 8 ফিটের রাস্তা, তারপর একটা বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো ওয়ান্স এই বিল্ডিং এর এরকম করে একটা এসি নষ্ট হচ্ছে, তার লোক পাঠাইছে, লোকজন কাজ করতেছে, ওই পারের ওই 6 তলা বিল্ডিং এর ওই পাশ থেকে প্রত্যেকটা তলার থেকে হ্যাবিটেন্টরা পানি গরম করে, গরম পানি ওই বাথরুমের গায়ে ছুড়ে দিচ্ছে। মার্শাল বলতেছে দেখ কেমন লাগে। এই বিল্ডিং থেকে 8 ফিট দূর, এরপরে সেটব্যাক, তারপরে 8 ফিটের একটা রাস্তা, তারপরে একটা বিল্ডিং। সেই বিল্ডিং এর অকুপেন্টরা কি পরিমাণ অত্যাচার ছিল এইটার কারণে, সেটা করে তারা কি পরিমাণ ইনহিউম্যান কাজ করছে বলতে যে আমি হাসছি, বাট দ্যাট ইজ অলসো ট্রু। দে মেক দ্যাট গরম পানি ওই লেবারে গ্যাস, যে বুঝ যে তোদের কারণে আমরা প্রতিদিন কি সহ্য করি, তাহলে এটা কি পরিমাণ হিট জেনারেট করে সেটাও কিন্তু আমরা মাথায় রাখছি। আমরা শুধু নিজের দিকে দেখতেছি, আরেক দিকে দেখতেছি না। আরেকটা জিনিস, এইটা খুব
প্রতিনিয়ত এর মেনটেন্যান্স দরকার হয়। এইভাবে লাগাই ফেললে কিন্তু এটা মেনটেন্যান্স করা যায় না। মেনটেন্যান্স যদি করা না যায় তাহলে কি হবে? এটার আয়ুষ্কাল নষ্ট হচ্ছে, এটা তো প্রবলেম তৈরি হচ্ছে, এবং এটা আমার আলটিমেটলি অনেক কারেন্টের বিল অথবা আমার এটার লাইফ স্প্যানের থেকে আগে নষ্ট হচ্ছে। এবং আমি একদিন দেখছি যে এই পান্থপথে এটার মতো আগুন ধরে যাচ্ছে, পরে ওটাও খুলে নিচে নিচে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এটা আরেকটা ভয়াবহ জিনিস যেটা আমরা এখন পর্যন্ত ভালো মতো অ্যাড্রেস করি না, এটা করা উচিত। এটাতে যে গ্যাসটা ইউজ হতো আমরা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি জন্য, আগে যেটা গ্যাস ইউজ হতো মনে হয় R22, এখন যেগুলো ইউজ করা আসতেছে 410 অথবা R32 অথবা 190 মনে হয় 290, এগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, বাট দাহ্য। একে দাহ্য, দুই হচ্ছে ইনহেলিং করাতেও হিউম্যানও প্রবলেম হবে। সো আমরা যখন এসি ব্যাপারটা ইউজ করবো বিল্ড ফর্মে, তখন যেন এটা মাথায় থাকে সবাইকে, আমরা এই সেফটি থাকতে পারি। তারপরে চলে আসি আসলে অন্যদিকে, এই না খুবই সোজা একটা জিনিস, স্টেয়ার। আমরা যখন বিল্ড ফর্ম করি, একতলা দোতলা থেকে মাল্টি স্টোরি বিল্ডিং করি, তখন প্রথমে আমরা যখন আমি সোজা জায়গায় হেঁটে আসছি, সোজা যখন এই জায়গায় উঠি আমরা একটা স্টেপ নিই, স্টেপ দিয়ে উপরে উঠি। এটা যদি বাড়তে থাকে তাহলে স্টেপ বিকেম এ স্টেয়ারকেস, এই স্টেয়ারকেস বিকেম এ ওয়ান্স ইট ইজ এ ফায়ার স্টেয়ার। তারপরে আমরা বলি মিডস অফ এগ্রেস, আমরা টেকনিক্যালি বলি, সাধারণ মানুষ আপনারা সবসময় ফায়ার স্টেয়ার বলে, কিন্তু আমরা এটা জানি যে ফায়ার স্টেয়ারটাই মিডস অফ এগ্রেস হয়। মিডস অফ স্কেপ একসময় বলি, একসময় মিডস অফ এগ্রেস বলি, এখন বলতেছি আবার এক্সেসিবল মিডস অফ এগ্রেস করতে হবে। তারপর এটার ইম্প্যাক্ট অনেক থাকে, ওটা অনেক ডিটেল আপনাদের এর জন্য না, টেকনিক্যাল লোকের জন্য, কিন্তু শুধু ফায়ার স্টেয়ার যদি ধরেন, সেই ফায়ার স্টেয়ারের লোকেশন, ফায়ার স্টেয়ারের ব্যবস্থাপনাটা কি হবে তার উপরে ডিপেন্ড করবে আপনার লাইফ সেফটি হবে কিনা। সেটা কয়েকটা ছবি দিয়ে যদি বোঝানো যায়, আমি যে কোনো একটা পয়েন্ট থেকে আমি ফায়ার স্টেয়ারে পৌঁছাতে পারি কিনা, পৌঁছায় একদম নিচে সেফে যে বেরোয় আসতে পারি কিনা, ওভারঅলের যেটা দেখতেছি। মানে প্রত্যেকটা ফ্লোর থেকে আমরা আজকে যদি এখানে থাকি, এখান থেকে আমরা কোন দিক দিয়ে টু এক্সিটে আমরা বেরোতে পারবো কিনা, কিভাবে সেফ পেটে যে বেরোতে পারবো, এই এরকম যদি বেরোতে না পারি তাহলে আমার সেফটিটা দিবে না, বিল্ড সেফটিটাকে নষ্টটা করবে। এই এই যে বাড়ানোটা, এটা ফায়ারের কারণে হতে পারে, অন্য কারণে হতে পারে, এটা একটা গ্যাসীয় লিক হতে পারে। এখানে একজন ইনসেন্ট মানুষ পাগল হয়ে যায়, আমেরিকান প্রায় আমরা দেখতে পাই স্কুলের শুট আউট হয়, এখানে কোনো শুট আউট আসতে পারে, তখন আমরা কিভাবে বেরোবো, এদের এক্সিটের পথ, সেই এক্সিটের পথটাকে বুঝতে হবে কত সুন্দরভাবে আমরা যদি বাইরে চলে যেতে হবে। সিম্পল একটা ফ্লোর থেকে দুটো স্টেয়ার থেকে কোন দিক দিয়ে যাবো, একই ছবি একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন এটি হলো যে এই এড্রেস বেড়ে যাওয়ার পথ পুরো বিল্ডিং এর মধ্যে আমরা কেমনে আনবো, আমরা ফায়ার প্রিভেনশন এন্ড সেফটি মেজার। প্রথম কাজ হচ্ছে আমি আগে প্রথমে ওই ইনসেক্ট কাউকে ঢুকতে দিব না বা ইনসেক্ট মানুষ করবো না, অথবা এখানে আগুন ধরতেই দিব না। প্রথম চেষ্টা এটা করতে হবে। যদি ধরেই যায় তাহলে আমার মিক্স অফ এগ্রেস, মানে আমার পালানের পথটা কোন দিক দিয়ে হবে সেটাকে আমাকে বের করতে হবে। তারপরে এফেক্টিভ ইভাকুয়েশন রুট, যেটা আমি দেখলাম যে আমি কোন কোন পথে যাবো, তোমার সাইনেজ থাকতে হবে। কারণ আমরা রেসিডেন্সে সবার কিন্তু চোখ বন্ধ দিই, প্রত্যেকের বাসায় উপরে ছেড়ে যত তালাই থাকে না কেন, প্রত্যেকের বাসার সবাইকে যদি চোখ বন্ধ বলি নিচে চলে যান, এভরিবডি ক্যান, কারণ সে প্রতিদিন যায় আসে, সব মুখস্থ, সে নিজের মতো করে যেতে হবে। সেই বাসাতে যদি আমাকে দেওয়া হয় আমি পারবো না। তার মানে কমার্শিয়াল এইটাও বুঝতে হবে যে কোন ব্যবহারকারী কোন সময় কোন জায়গায় স্পেস ব্যবহার করতেছে, সেটাকে কেন্দ্র করে নিয়ে আসবে। তার মানে এফেক্টিভ ইভাকুয়েশন প্ল্যান প্রসিডিংসটাকে বের করতে হবে। অ্যালার্ম এন্ড কমিউনিকেশন, যদি এখানে এমন ধরে থাকে আমার অ্যালার্ম বাজানোর ব্যবস্থা থাকতে হবে, কারণ সবাইকে জানান দিতে হবে যে বিপদ আসতেছে, বিপদ আসছে, এবং কমিউনিকেশনের মাধ্যমে আমার যদি হেল্প লাগে তাহলে হেল্পও জানিয়ে আসে। এবং পরবর্তী সব শেষ হচ্ছে যে আমি এটা ধরে গেছে, এটাকে সাপ্রেশন করার জন্য চেষ্টা করা, কিভাবে আমি এটাকে শিখাবো। সুতরাং আগের গুলো যত বেশি আমরা এফেক্টিভলি করতে পারবো, তত আমি নিজের দিকে কাজটা ভালো করতে পারবো।
তার মানে এখন বুঝলাম যে এটা কিসের জন্য আমরা অন্যান্য বিপদ থেকে শুধু আগুনটাকে একটু মাথায় রেখে দিই যে আগুন কি হতে পারে। আগুনের সবটাই খেয়াল রাখতে হবে যে আগুন ধরবে, অক্সিজেন লাগবে, ফুয়েল লাগবে, আর নাহলে আগুন ধরবে না। আউটকাম হিসেবে হিট, স্মোক এন্ড টক্সিক ফিউজ তৈরি করবে। আর এই আগুনটা ধরতে হলে অবশ্যই তাকে একটা ফুয়েল লাগবে, অক্সিজেন লাগবে, আরেকটা জিনিস লাগবে, একটা স্পার্ক লাগবে, যেটা দিয়ে তাকে আগুন ধরাবে। সুতরাং কিন্তু এই তিনটের মধ্যে যদি একটা জিনিস অফ করে দেই তাহলে কিন্তু আগুন কোনোদিন ধরবে না। তখন কিন্তু সেফ হবে। মানে একেবারে জেট ফুয়েল নিয়ে বসে থাকলাম কিন্তু আমার এখানে আগুন অক্সিজেন নাই, তাহলে কোনো প্রবলেম নেই। আমার এখানে স্পার্ক নাই, কোনো প্রবলেম নাই, অক্সিজেন আছে, স্পার্ক নাই, কোনো সমস্যা নেই। তারপরে আমাকে খেয়াল রাখতে হবে তিনটা জিনিস জানি কোনো একটা আমরা কোনোভাবে ঘুরতে না দিতে দেই, তাহলে কিন্তু আগুন ধরবে না। এবং আগুন না ধরাইতে পারলে কিন্তু আমরা বেঁচে যাবো। লেগে গেলে কি ঘটে আমরা ইদানিং এগুলা দেখতেছি, তাই না? একটু মেমোরি রিকল করার জন্য যে সেপারেশন ডিসটেন্স যদি ঠিক মতো না থাকে তাহলে কি পরিমাণ স্মোক আর ফিউম তৈরি করতে পারে একটা আগুন, সেটা যদি আমরা দেখি। এবং বিল্ডিং পরবর্তী চেহারা কি দাঁড়াবে সেটা। তাহলে এখন এই আগুন থেকে বাঁচতে হবে আমাকে, এটার জন্য টেকনিক্যাল পার্সনরাই গুডেরা মাথায় রেখে কাজ করতে হবে। আমি পরে শেষ করে আপনাদের প্রশ্নে বলবো। তো দেখেন ভেরি সিম্পল, আগুন ধরলে কি হয়, আগুন নিচ থেকে সবাই এটা বুঝতে হবে, তাহলে আগুনকে অ্যাড্রেস করা খুব সহজ। যেটা বুঝি যে আগুন অত ভয়ানক না যত ভয়ানক এতক্ষণ দেখলাম। এটা ভয়ানক হয় কখন, আগুনটা ধরলো, আমি যদি কন্টিনিউয়াস ফুয়েল দিতে থাকি, কন্টিনিউয়াস অক্সিজেন দিতে থাকি, সাথে যদি আমি টাইম দিতে থাকি, তাইলে এই জিনিস ঘটে। আসলে প্রতিদিন আমরা ম্যাচ ধরাচ্ছি, ওই আগুনটা আর এই বড় আগুনটা কিন্তু সেম আগুন, ওটা আমরা টাইমলি নিভাই দিচ্ছি এবং ওর মধ্যে কোনো আর কোনো ব্যাটারি দিচ্ছি না, হ্যাঁ, ওর জন্য ফুয়েল দিচ্ছি না, তারপরে এটা কন্ট্রোল করা যায়। এবং যদি ধরে যায় তাহলে কি ঘটে, আগুন ধরে উপরে উঠে প্রথমে স্মোকটা তৈরি করে, স্মোক তৈরি করে উপরে যায়, প্রথমে কিন্তু নিচে যায় না। এবং এই স্মোক উপরে তৈরি করবে, তারপর সে ট্রাভেল করে। আমরা যদি এই ছবিটা দেখতে পারি, সোফাতে যদি আগুন লাগে, প্রথমে উপরে উঠলো, উপরে যে অ্যাকুমুলেশন হচ্ছে, তারপরে যখন অ্যাকুমুলেশনের ওই দরজা দিয়ে বেড়ে যাচ্ছে, শেষ মুহূর্তে যখন বেড়ে যাচ্ছে তখন যে প্রবলেম হয়, তার আগ পর্যন্ত কিন্তু প্রবলেম নাই। হ্যাঁ, প্রবলেম নাই না, প্রবলেম আছে, কিন্তু আমরা এই সময়টা পাবো। আগুনের স্প্রেড কিভাবে হয় সেটা বুঝাই যাবে। পালানের পথগুলোকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি, কিভাবে আমরা স্কেপ টুতে ঢুকলে বাইরে চলে আসবো, সেটা বুঝতে পারাটা খুব জরুরি। স্টেয়ারকেসের সাথে দরজা কেমনে খুলবে, স্টেয়ারকেসের উইডথ কি হবে, স্টেয়ারকেসের নেচার কি হবে, এমন একটা স্টেয়ারকেস ডিজাইন করলাম যেটা আসলে এই এক্সিট চলাকালীন সময় কাজ করে না। দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ান। আরো অনেকভাবে ডিজাইন করা যায়, কিন্তু কিছু কিছু জিনিস একেবারে মানা, কিন্তু আমরা এটা একেবারে খেয়াল রাখি না। পালানের সময়কার এই পথের এক্সিট পথের স্টেয়ারকেস কোনো সময় সার্কুলার হতে পারবে না। সার্কুলার আসলে কথাটা ঠিক না, সার্কুলার মোশন ক্রিয়েট করে, এরকম করা যাবে না। অনেক সময় দেখা যায় যে 4 ফ্লাইটের সিঁড়ি আমরা করে ফেলি, ওটা একটা আলটিমেটলি সার্কুলার মোশন তৈরি করে, তখন মানুষ আর নামতে পারে না, পড়ে যায়। পড়ে গেলে কিন্তু তখন আর নিচে নামা সম্ভব হয় না, তখন আরেক ধরনের ডিজাস্টার তৈরি হয়। স্টেপস এর মাঝখানে আবার একটা স্টেপ থাকে, এটাকে ওয়াইন্ডার বলে অনেক সময়। হ্যাঁ, আমরা কোনা কেটে দিই, এইটা একেবারেই নিষিদ্ধ, করা যায় না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, খুব লিমিটেড জায়গায় ইউজ করা যায়। একতলায় দোতলা থেকে বেরোয় আসতেছি ওটা ঠিক আছে, কিন্তু যখন আমরা একটা বড় হাইরাইজ বিল্ডিং থেকে নামবো তখন কিন্তু এই যে ফেন্ডার ইউজ করা যাবে না, সার্কুলার স্টেয়ারকেস ইউজ করা যাবে না। তো আপনাকে খুবই টেকনিক্যালি এটাকে রাইট টাইপের স্টেয়ারকেস তৈরি করতে হবে। আগের একটা ছবি দেখাচ্ছিলাম, ফ্লোর থেকে স্টেয়ারকেসে ঢুকে গেল,
তাহলে কিন্তু সেফটিতে চলে আসবে। মিনস অফ এগ্রেস থেকে এক্সেসিবল মিনস অফ এগ্রেস একটা কথা বলছে, কারণ আমাদের মধ্যে অনেকেই থাকতে পারে যে নড়াচড়া করতে পারে না, সে দৌড়ায় নামতে পারবে না, কিন্তু হামাগুড়ি দিয়ে সে তো স্টেয়ারকেসে ঢুকতে পারবে। স্টেয়ারকেসে ঢুকতে পারা মাত্রই সে 2 আওয়ার্স এর জন্য সেফ। এবং নিয়ম হচ্ছে ফায়ার ব্রিগেড নিচ থেকে ফাইট করবে না, ও কিন্তু মিনস অফ এগ্রেস বলছে, মিনস অফ স্কেপ না, মিনস অফ এগ্রেস। তাহলে তার এই জায়গায় আসার পর ফায়ার ব্রিগেড চলে আসার কথা, এসে ওইখান থেকে প্রত্যেক আটটা মানুষগুলোকে নিয়ে চলে যাবে, নিচে চলে যাবে, সেভ করবে ফায়ার ব্রিগেড এসে। উপরে আমরা এখন আরেকটা কথা বলি, রিফিউজ এরিয়া তৈরি করা। স্টেয়ারকেসটাই একটা রিফিউজ এরিয়া তৈরি হতে পারে। ছোট আরেকটা জায়গায় কয়েকটা ফ্লোর পর পর, যখন হাই রাইজ বিল্ডিং হয়, অনেক উঁচা বিল্ডিং হয়, কিছু ফ্লোর পর পর একটা ফ্লোর থাকে অথবা একটা জায়গা তৈরি করতে হয় যেটা রিফিউজ এরিয়া। সবাই এসে রিফিউজ এরিয়াতে আশ্রয় নেবে, 4-4 ঘন্টার মতো তাকে রিফিউজ এরিয়া সে থাকবে। পরে এসে ফায়ার ব্রিগেড বিল্ডিং ফাইট করবে, তাকে সেখানে উদ্ধার করবে। আমরা অনেক সময় হাই রাইজ বিল্ডিং এর ডিজাইনে দেখতে পাই না, কিছু পর পর হঠাৎ করে ব্রেক, ডিজাইনে একটা ব্রেক দেখা যায়। এটা কিন্তু অনেক সময় আসতেছে এই ডিজাইনার এই রিফিউজ ফ্লোর তৈরি করার জন্য এই ব্রেকগুলো তৈরি করে। সুতরাং স্টেয়ারকেস খুব ইম্পর্টেন্ট যখন একটা মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি হয়ে যায়। তখন এটার ব্যবহারকারীরা পরবর্তীকালে ডেভেলপার তৈরি করে দিয়ে গেল, আর্কিটেক্ট ডিজাইন করে গেল, সবাই সবকিছু করে গেল, কিন্তু ব্যবহার চলাকালীন সময় যদি আমরা ওই জায়গাগুলোকে কম্প্রোমাইজ করে ফেলি তাহলে কিন্তু এটা প্রবলেম হবে। আজকে ধানমন্ডি যে কোনো আমরা ফায়ার স্টেয়ারে যদি ঢুকি, কমার্শিয়াল বিল্ডিং গুলোতে 63 ফিট হাইটে যে কয়টা বিল্ডিং আছে, আপনারা নিজেরাও যে একটু রেসপেক্ট করে দেখেছেন যে ফায়ার স্টেয়ারের ভিতরে কিচেনের গ্যাসের সিলিন্ডার, গার্বেজ রাখার জিনিস এবং ময়লা করা এবং স্টোর, তার মানে আরো হ্যাজার্ড তৈরি করা। যে একটা ঘটনা হয় তাহলে কিন্তু এগুলো পালানো সম্ভব হবে না। তার মানে ব্যবহার বিধিতে আমাদেরকে ফাইটে নামতে হবে, কিভাবে আমরা এটাকে প্রপার সুন্দর ব্যবহার উপযোগী রাখতে পারি। বুঝানো যাবে এই কালো করে দেখা যাচ্ছে যেটাকে চারিদিক থেকে প্রোটেক্টেড রাখতে হয়, অ্যাটলিস্ট 2 আওয়ার্স ফায়ার রেটেড করে দিতে হয়, জানি এটা টেকনিক্যালি ওখানে আগুন না আসে, ধোঁয়া না আসে। এগুলো অনেক ডিটেলে যাবো না, যদি একটু টেকনিক্যাল জিনিস হয়ে যাচ্ছে। আমরা খেয়াল করে দেখেন যে অনেক সময় হসপিটাল অথবা অন্যান্য ক্ষেত্রে এক্সেসিবল মিনস অফ এগ্রেস যখন বলে, সিঁড়ির ভিতরেও এরকম জায়গা রাখা যায় যেখানে হুইল চেয়ার বড় লোকজন ওখানে যায় বসে থাকবে, ওখানে সে ঢুকে যাবে, পরে ফায়ার ব্রিগেড ওখান থেকে তাকে উদ্ধার করবে। ছোটখাটো জিনিস স্টেয়ারকেস সবসময় যে নাম্বার অফ স্টেয়ারকেস বাড়ানো যায় তাও না, পুরো ফ্লোরটাকে ভাগ করে যদি আমরা হরিজন্টাল এক্সিট বলে হরিজন্টাল এক্সিট করে দিতে পারি, এটা প্রোটেক্টেড করে ফেলতে পারি, তাহলে আমরা পর পর অনেক বড় স্পেস তৈরি করতে পারি। এটাকে কম্পার্টমেন্টেশন বলে, কম্পার্টমেন্টেশন করে রাখতে হয়। এগুলো সবকিছুর জন্যই আমাদেরকে বিল্ডিং কোড, এগুলোকে মাথায় রেখে কোড এটাকে ইমপ্লিমেন্ট করে। যখন আপনারা শুনবেন যে কোড মেনটেন করে বিল্ডিং করা উচিত, তাহলে কোড যদি মেনটেন করেন আল্লাহর মধ্যে এগুলো ইনশাআল্লাহ মেনটেন হয়। হ্যাঁ, এবং আপনাদের উচিত সবসময় কোডের প্রতি একটু রেসপেক্ট করে নিজের স্বার্থে, নিজের সেফটির স্বার্থে কোড কমপ্লেক্স বিল্ডিং এই অগ্রাধিকার দেওয়া, এবং নিজেই, কারণ আপনি তৈরি করছেন আপনার টাকা দিয়ে, আপনি নিত্য খুব তৈরি করবেন না কি করবেন এটা আপনার ডিসিশন। সুতরাং এইটা খুবই ভাইটাল যে যদি আমরা কোড কমপ্লায়েন্স হই, কোডের দিকে নজর দিই, তাহলে আমরা একদিন হয়তো বিদেশিদের মতো আরো সুন্দর সুন্দর বিল্ডিং ঢাকা শহরে তৈরি করতে পারবো, নিজেরা ব্যবহার করতে পারবো। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ভেন্টিলেশনের কথা বলেছিলেন, তো আমি যেটা দেখি এবং যেটা আপনারাও দেখে যে আমার সবকিছু করলাম, আমি একটা ভালো স্পেস দেখে চারদিক খোলামেলা দেখে আমি একটা বিল্ডিং বানানোর ডিজাইন করলাম, কিন্তু আমার ঢাকা শহরে বাতাসই তো দূষিত, তো ওইটার সমস্যার সমাধান কি হবে? সেম প্রশ্ন স্যার পানি নিষ্কাশন ব্যবস্থার দিক থেকেও। আগে 1971 সালে 23টার মতো খাল ছিল, এখন 2টা না 3টার মতো আছে, তাও ওগুলোর অবস্থা খুব, পানির প্লাস্টিক মানে বৃষ্টি একটু হলেই শেষ। এর জন্য আমার প্রথম প্রেজেন্টেশন স্টার্ট হয়েছিল পৃথিবীর থেকে। ওই পৃথিবীও শেষ পর্যন্ত বাসযোগ্য থাকবে কিনা সেটার দায়িত্ব আপনাদের। কারণ একদম নিচে হচ্ছে পাকঘর এবং বাথরুমের এই গ্যাস এবং বিল ফর্মের সেফটি, এই সেফটিটা দেখতে হবে পরপর, শুধু আমার নিজের মধ্যে না, নিজের থেকে শহরে। কারণ
আমি যদি আমার ওই ছবিটার দিকে থেকে ব্যাক করি তাহলে কিন্তু রোড নেটওয়ার্ক ছিল, পুরো ঘনত্ব কত আসতেছে, সিটি কি করতেছে, প্রত্যেকটা জায়গায় আমার আমার কি ইম্প্যাক্ট করছে, আমার এই ফুটপ্রিন্ট কি পরিবর্তন আনবে, সেই জায়গায় যদি আমরা সবাই সচেতন হই তাহলে কিন্তু এটা সম্ভব। এবং আজকের এই এয়ার কোয়ালিটি পরিবর্তন করা কোনো রকেট সায়েন্স না, ভেরি সিম্পল। খালি আমরা যদি প্রত্যেকটা জায়গায় আমরা কশাস হই, সতর্ক হই। আরেকটা জিনিস বলি যে সবসময় অ্যান্সার নিজের থেকে না দিয়ে এক্সপার্টদেরকে অ্যান্সার খুঁজে বের করার জন্য সুযোগ দেওয়া কাজ করা। অনেক সময় যদি আমরা সাধারণ জ্ঞানে মানে অ্যান্সার দিতে থাকি তাহলে দেখা যাবে যে কমপ্লেক্সিটিটা তৈরি হতে থাকে। এবং এটা আমরা দেখছি অনেক সময়। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গাড়ির ক্ষেত্রে। গাড়ির ক্ষেত্রে আমরা সবাই ভাবছি যে ওটা যদি ট্যাক্স বাড়াই দিই গাড়ির সংখ্যা কম হবে, কোনোদিন না। আমি যতই দাম বাড়াবো, আমার যদি গাড়ি কিনতে ইচ্ছা করে আমি চুরি করে ডাকাতি করে হলো টাকা জোগাড় করে গাড়ি কিনবো। হ্যাঁ, এবং সুতরাং ট্যাক্স বাড়ায় দেওয়া মানে এই ধরনের সলিউশন না, আসল সলিউশন করতে হবে আমাকে। হ্যাঁ, তো মানে আই ওপেনিং ওয়াজ গুড। মাথায় রাখুন কিভাবে করে এই বাতাস ক্লিন করা যায়, হ্যাঁ, কি করলে আমার নদী ক্লিন হবে, পানি ক্লিন হবে, সেই দিক থেকে এক্সপার্টিস তৈরি হোক নিজের থেকে। তাহলে দেখবে যে সেটা সমাজকে যেটা জানানো যাবে এবং সমাজ তখন অটোমেটিকলি ওটাকে ক্লিন করবে। কেউ নোংরা জায়গায় থাকতে চায় না। ইটস এ ভেরি সিম্পল জিনিস, সিম্পল টেকনোলজি, সিম্পল জায়গাতে এগুলোকে ক্লিন করা সম্ভব।